অন্তর্বর্তী সরকারকে নিয়ে সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেনের বিস্ফোরক মন্তব্য। দাবি, গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিত 7 সদস্যের কিচেন ক্যাবিনেট। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কিছুই জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। দিনাজপুরের ট্রেন ট্রাক সংঘর্ষ, গেটম্যানের ভুলে দুর্ঘটনা বলছেন প্রত্যক্ষদর্শীরা, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ ভূমিকম্পে কাঁপল রাজধানী, 3.6 মাত্রার কম্পনের উৎপত্তিস্থল টাঙ্গাইলে, নেই ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর। ইশরাক হোসেনের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া, রাজনৈতিক প্রতিপক্ষ ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ। বিতর্কের মুখে উপস্থাপনার পোশাক বিধি বাতিল করল বাংলাদেশ বেতার, উপস্থাপিকাদের জন্য আলাদা বিধিনিষেধ আরোপ নিয়ে সমালোচনার ঝড়। অন্তর্বর্তী সরকারের আমলে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত 7 সদস্যের কিচেন ক্যাবিনেট নিত বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, তারা প্রতি মঙ্গলবার বৈঠক করতেন, আর তার নিজের মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল এবং 3 বার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, যদিও তা গৃহীত হয়নি। তৌহিদ হোসেন জানান, এক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলেও তাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিতে হতো, কারণ উচ্চ পর্যায়ে তাদের মতামতকে গুরুত্ব দেয়া হতো। সাবেক এই উপদেষ্টা জানান, তিনি 3 বার সরে আসার চিন্তা করেছেন, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বলা হয়েছে এটি সরকারের জন্য খুবই অস্বস্তিকর হবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে ডিপ স্টেট সক্রিয় ছিল কিনা সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন তৌহিদ হোসেন। বলেছেন, ডিপ স্টেট পৃথিবীতে সব ঘটনার সঙ্গেই জড়িত থাকে। ডিপ স্টেট যুক্ত হয়, তবে স্রোতের বিপরীতে নয়। তারপরে তারা সেটিকে ম্যানিপুলেট করে। নিজের প্রত্যাশার একটি বড় অংশই পূরণ হয়নি জানিয়ে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কিচেন ক্যাবিনেট প্রতি মঙ্গলবার বসত। তারা নিয়মিত বসত সিদ্ধান্ত নেয়ার জন্য। তবে ভোটের মাত্র 3 দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পৃক্ততা অস্বীকার করেছেন তৌহিদ হোসেন। বলেন, এটাতে যুক্ত ছিল বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। যমুনা টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা জানান অন্তর্বর্তী সরকারের আমলের এই উপদেষ্টা। সাক্ষাৎকারে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। তার মতে, আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে আউট হয়ে গেছে বিষয়টি তেমন নয়। বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে এবং সম্ভবত আগামী নির্বাচনেই তারা অংশ নেবে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল 11:42 দিকে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 3.6। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার EMCS জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে 29 কিলোমিটার উত্তর পূর্বে, আর ময়মনসিংহ থেকে 47 কিলোমিটার দক্ষিণে এবং সখীপুর থেকে 22 কিলোমিটার উত্তর পূর্বে। এর ভৌগোলিক অবস্থান ছিল 24.33 উত্তর অক্ষাংশ এবং 90.39 পূর্ব দ্রাঘিমাংশ। ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে এই কম্পনের সৃষ্টি হয় বলেও জানায় সংস্থাটি। তবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। সরকারের প্রতিমন্ত্রী হওয়ার কারণে অনেক কথাই প্রকাশ্যে বলা যায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা 6 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ওই পোস্টে রাজনৈতিক প্রতিপক্ষ ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইশরাক হোসেন তার পোস্টে বিরোধী রাজনৈতিক পক্ষকে উদ্দেশ্য করে লেখেন, কিছু মানুষ আবোল তাবোল কথা বলে চলেছে এবং তারা বড় বড় দাবি করছে, অথচ গত বছর যখন তারা নগর ভবন থেকে চোরের মতো পালিয়ে গিয়েছিল তখন তাদের কোনো কার্যকারিতা দেখা যায়নি। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, কোন রকম চাওয়া ছাড়াই তারা ক্ষমতা পেয়েছিল এবং দেশের জনগণের তাদের প্রতি তুমুল আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু পরবর্তীতে দল গঠনের অর্থ যোগানের অজুহাতে টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাট, মব কালচার এবং জুলাইয়ের চেতনা বিক্রি করার মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় জনগণের সেই আশা ভঙ্গ হয়েছে। অন্তর্বর্তী সরকারের ভেতরের বা পেছনের প্রভাবশালীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী লেখেন, বিরোধী রাজনৈতিক পক্ষের অভিভাবক নির্বাহী আদেশে মামলা তুলে নিয়েছেন, নতুন ব্যবসার লাইসেন্স দিয়েছেন, ট্যাক্স মওকুফ করেছেন এবং আদম ব্যবসায়ী বনে গেছেন। এমনকি তারা বাংলাদেশকে চরমপন্থী ধর্মীয় উগ্রবাদের হাতে তুলে দিতে চেয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
ইশরাক আরও দাবি করেন, যারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং মহান মুক্তিযুদ্ধে মা বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল তাদেরকে ২ নম্বর দল বানানো হয়েছে। অন্যদিকে জুলাইয়ের চেতনা বিক্রেতাদের ৩ নম্বর দল হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। নিজের বর্তমান অবস্থানের সীমাবদ্ধতা ও রাজনৈতিক লড়াইয়ের কথা উল্লেখ করে ঢাকা ৬ আসনের সংসদ সদস্য বলেন, আজকে সরকারের প্রতিমন্ত্রী হয়েছি, তাই অনেক কিছু বলতে পারি না, করতে পারি না। পোস্টের শেষাংশে একটি প্রবাদের উল্লেখ করে ইশরাক হোসেন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাল নাই কুত্তার নাম বাঘা। তিনি আক্ষেপ করে জানান, আজ যদি তিনি সরকারের অংশ না থাকতেন তবে জনগণকে সঙ্গে নিয়ে খালি হাতেই এদের কার্যালয় কিংবা ঘরের সামনে গিয়ে অবস্থান নিতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা এবং বিভিন্ন মহলের আপত্তির পর সংবাদ উপস্থাপকদের পোশাক সংক্রান্ত পূর্বের নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ বেতার। রোববার নতুন অফিস আদেশের মাধ্যমে আগের নির্দেশনাটি বাতিল করা হয়। এর আগে ৪ মে কেন্দ্রীয় বার্তা সংস্থার পরিচালক তানিয়া নাজনীন স্বাক্ষরিত এক অফিস আদেশে ফেসবুক লাইভে প্রচারিত সংবাদ বুলেটিনে অংশ নেওয়া উপস্থাপকদের জন্য নির্দিষ্ট পোশাক নীতি নির্ধারণ করা হয়েছিল। ওই নির্দেশনায় নারী উপস্থাপকদের জন্য শাড়ি বা ওড়না সহ সালোয়ার কামিজ পরার কথা বলা হয়। পাশাপাশি বড় টিপ ব্যবহার না করা এবং এক পাশে ওড়না না নেয়ার মতো নির্দেশনাও ছিল। পুরুষ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই পরা বাধ্যতামূলক করা হয়। একই সঙ্গে বিশেষ দিন ও উৎসবে পাঞ্জাবি পরার সুযোগ থাকলেও টি শার্ট বা গেঞ্জি পরা নিষিদ্ধ করা হয়। নির্দেশনাটি প্রকাশ্যে আসার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। বিশেষ করে নারী উপস্থাপকদের জন্য আলাদা বিধিনিষেধ আরোপ করাকে অনেকে বৈষম্যমূলক বলে মন্তব্য করে। ঢাকা সহ দেশের ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্র বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির শঙ্কা রয়েছে, তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।